শ্রেণীর ছাত্রীরা আসসালামু আলাইকুম। আমি আজকে হিসাবে তোমাদের শ্রেণীবিভাগ করাচ্ছিলাম। আজকে তার শেষ ক্লাসটা নিচ্ছি। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, তার সনাতন এবং আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ করতে হবে। ওকে, তো খেয়াল করো, সনাতন এবং আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ করব আমরা। সবার আগে দেওয়া আছে এখানে নগদান হিসাব। তো নগদান হিসাব সনাতন পদ্ধতিতে হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আর আধুনিকে হচ্ছে সম্পদ হিসাব। এরপর ব্যাংক, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট। তো এগুলো ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম, প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোট। আমরা কোনো একজন ব্যক্তির কাছ থেকে তো টাকা পাবো বা নোট পাবো, তাহলে সেটা সনাতন পদ্ধতি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আর আধুনিকে হবে সম্পদ হিসাব। এরপরে আসো সাপ্লাইজ। সাপ্লাইজ খুচরা যন্ত্রাংশ দুটোই সম্পত্তিবাচক এবং সম্পদ হিসাব, সনাতন এবং আধুনিক পদ্ধতিতে। এরপর আসো অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়, প্রাপ্য, আয়, এগুলো আমি কোনো না কোনো ব্যক্তির কাছে আমার ব্যয়ের টাকা অগ্রিম দিব বা আয়ের টাকা বকেয়া থাকবে, তাহলে সনাতনে এটা হবে ব্যক্তিবাচক হিসাব, আর আধুনিকে হবে সম্পদ হিসাব। বিনিয়োগ, স্থায়ী আমানত, আসবাবপত্র, কলকবজা, অফিস সরঞ্জাম, দালান কোঠা, ইজারা সম্পদ, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো সবগুলো হচ্ছে সনাতনের সম্পত্তিবাচক হিসাব, আর আধুনিকে হচ্ছে সম্পদ হিসাব। এরপরে আসা পুঞ্জীভূত অপচয় হিসাব। এটা আসলে সনাতনে এটাকে যেহেতু সম্পদ হ্রাস করে দেওয়া হবে, পুঞ্জীভূত অপচয়ের সম্পদ থেকে বাদ যাবে, তাই এটাকে বিপরীত সম্পদ বলা হচ্ছে, আর এখানে সম্পদ হিসাব অর্থাৎ সম্পদের হ্রাস হবে। প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত ঋণ গ্রহণ, অগ্রিম আয়, বকেয়া আয়, কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, ভ্যাট চলতি হিসাব, এগুলো সব হচ্ছে সনাতনে ব্যক্তিবাচক হিসাব। অর্থাৎ আমি এগুলো কোনো না কোনো ব্যক্তির কাছে আমি দায়বদ্ধ, প্রদেয় হিসাব টাকা দিই নাই, প্রদেয় নোট দিতে হবে, ব্যাংক জমাতিরিক্ত ঋণ গ্রহণ টাকা ধার করেছে দিতে হবে, তাহলে এগুলো হচ্ছে ব্যক্তিবাচক হিসাব সনাতনে, আর আধুনিকের সব হবে দায় হিসাব। এবার আসা প্রভিডেন্ট ফান্ড, তো বললাম। মূলধন যেহেতু কোনো একজন ব্যক্তির কাছ থেকেই ব্যবসায় টাকা আসে, তাহলে সেটা হচ্ছে মূলধন, হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আর আধুনিকে মালিকানার সত্ত্ব হিসাব, কারণ এটা মালিকের অংশ, মালিক দিচ্ছে, তাহলে এটা মূলধন। একইভাবে উত্তোলনটাও আধুনিকে হয় হিসাব, কারণ মালিকই একমাত্র টাকা উঠাতে পারে। সনাতনে যেহেতু মালিক টাকা দিচ্ছে, মালিক একজন ব্যক্তি, তাই এটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। এছাড়া এখানে আরও আছে, যেমন সাধারণ সঞ্চিতি, তারপর হচ্ছে সাধারণ সঞ্চিতি হচ্ছে তাও ব্যক্তিবাচক হিসাব, আর এটা মালিকেরই অংশ, এটা মালিকানা সত্ত্ব হিসাব। বেতন, মজুরি, ভাড়া, মণিহারি, বিজ্ঞাপন, সুদ খরচ, তারপর হচ্ছে এগুলো সব অনাদায়ী পাওনা খরচ, মেরামত, অন্যান্য খরচ, সুদ খরচ, ব্যাংক চার্জ, শিক্ষানবী ভাতা, কর ও বিকর, মেরামত, এগুলি সব হচ্ছে ব্যয়, অর্থাৎ এগুলো আমার খরচ বলে নামিক হিসাব। আমরা জানি আয় আর ব্যয় হিসাবগুলো হচ্ছে নামিক হিসাব, আর আধুনিক হচ্ছে ব্যয় হিসাব। এরপর আসা সেবা আয় নামিক হিসাব, আয় বলেছি প্রাপ্ত ভাড়া, সুদ আয়, প্রাপ্ত গবেষণা, বিনিয়োগের সুদ, এগুলো সব আমার আয়, আর আয় বলে হচ্ছে নামিক হিসাব, আর আধুনিক পদ্ধতিতে হচ্ছে আয় হিসাব। আমরা জানি আয় আর ব্যয়গুলো হচ্ছে কি নামিক হিসাব। এছাড়া এখানে যেহেতু মজুত পণ্য সম্পত্তিবাচক আর সম্পদ হিসাব, আর ওদিকে ক্রয় ফেরত, ক্রয় তো আমরা জানি ব্যয় নামিক হিসাব, আর ওদিকে ব্যয় হিসাব। ক্রয় ফেরত, ক্রয় বার্তা, যদিও এগুলো নামিক হিসাব, কিন্তু ক্রয় ফেরত ও ক্রয় বার্তা ক্রয়কে কমিয়ে দিচ্ছে, এই জন্য বিপরীত হিসাব, আয়ের বিপরীত হিসাব। বিক্রয় একই রকম, আয় বলে নামিক হিসাব, আয় হিসাব, আর বিক্রয় ফেরত হচ্ছে নামিক হিসাব কিন্তু বিপরীত আয়, আয়টা কমে যাবে। বিক্রয় বার্তা একই রকম। পরিবহন খরচ, আমদানি শুল্ক সব একই রকম, আমাদের ব্যয় বলে নামিক হিসাব, আর আধুনিকে হচ্ছে কী হিসাব, ব্যয় হিসাব। এরপরে আসো, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো থেকে আমরা ব্যক্তিবাচক হিসাব বা কোনটা কোন হিসাব সেটা পড়ব, তার সাথে কেন সেটা ব্যক্তিবাচক হিসাব বা সম্পত্তিবাচক হিসাব সেটা আমরা জানতে পারবো। তো আসো তাহের হিসাব, ব্যাংক হিসাব। আমরা জানি তাহের ব্যক্তি বা প্রতিষ্ঠান সঙ্গত হিসাবগুলোকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। এখানে সেটাই লেখা আছে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামযুক্ত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলে, সুতরাং এটি ব্যক্তিবাচক হিসাব। ব্যাংক একটা প্রতিষ্ঠানের নাম, এটা ব্যক্তিবাচক হিসাব। এগুলো আমরা সব সনাতনে করছি। বেতন, মণিহারি, যেহেতু এটা ব্যয় তাই নামিক হিসাব। আমরা জানি আয় আর ব্যয়গুলো হচ্ছে নামিক হিসাব। এবার দালান কোঠা আসা সম্পত্তিবাচক হিসাব। ভাড়া, মজুরি দুটোটাই হচ্ছে কি ব্যয় বলে নামিক হিসাব। আনিসান কোং হিসাব একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। এছাড়া হচ্ছে বিজ্ঞাপন, সুদ হিসাব। বিজ্ঞাপন আর সুদ দুটোই আমার খরচ বলে হচ্ছে নামিক হিসাব।
আর অগ্রিম বেতন, যে কোনো একজন ব্যক্তির কাছে বেতনের টাকা অগ্রিম দিয়েছে, তাই এটা ব্যক্তিবাচক হিসাব। বকেয়া কমিশন, বিনিয়োগের বকেয়া সুদ, পদবিল, মূলধন, পাওনাদার, প্রাপ্যবিল, দেনাদার, উত্তোলন সব ব্যক্তিবাচক হিসাব, কারণ এগুলো একজন ব্যক্তিকেই দেওয়া হবে, এই জন্য এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক হিসাব। এখানে কারণটাও দেওয়া আছে। আচ্ছা, এরপরে পরের পেজে যাই আমরা। এখানেও একই রকম দেওয়া আছে, সনাতন এবং আধুনিককে শ্রেণীবিভাগ করা আছে, আর কারণটাও দেওয়া আছে। আচ্ছা, কারণ আমরা পড়তে পড়তে জানবো। মূলধন, মূলধন একজন ব্যক্তি দেয়, তাই আমরা জানি মূলধন হচ্ছে সনাতনের ব্যক্তিবাচক হিসাব। আর মূলধন যেহেতু মালিকেরই অংশ, তাই এটা মালিকানা সত্ত্ব হিসাব। কলকবজা সম্পত্তিবাচক সম্পদ হিসাব। ক্রয় ব্যয় বলে নামিক হিসাব, আর আধুনিকে হচ্ছে ব্যয় হিসাব। বিক্রয় আয়, তাই এটা নামিক হিসাব, আর ওখানে হচ্ছে আয় হিসাব আধুনিক পদ্ধতিতে। অগ্রিম বেতন একজন ব্যক্তির সাথে জড়িত, তাই ব্যক্তিবাচক হিসাব, আর আধুনিক হচ্ছে সম্পত্তি হিসাব। প্রাপ্ত কমিশন নামিক হিসাব, কারণ আমার আয় এটা বোঝাচ্ছে, তাই আয় হিসাব। প্রদত্ত কমিশন নামিক হিসাব, কারণ এটা খরচ বোঝাচ্ছে, ওদিকে ব্যয় হিসাব। বিনিয়োগ সম্পত্তিবাচক আর সম্পদ হিসাব। আন্তঃপরিবহন খরচ, তার নামিক হিসাব, আর দিকে আধুনিক হচ্ছে ব্যয় হিসাব। ব্যাংক ব্যক্তিবাচক হিসাব, আর ওদিকে হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। এরপরে আসি, এখানে আরও কিছু দেওয়া আছে, এগুলো করলেই এনাফ, পরীক্ষা কমন পড়ে যাবে আমাদের। এছাড়া মেরামত খরচ নামিক হিসাব আর ব্যয় হিসাব। প্রাপ্যবিল, পদবিল। প্রাপ্যবিল যে বিলের মাধ্যমে আমরা টাকা পাবো, একজন ব্যক্তির কাছ থেকে টাকা পাবো, তাই এটি ব্যক্তিবাচক হিসাব, আর আধুনিক হচ্ছে সম্পত্তি হিসাব। পদবিল, তাও একজন ব্যক্তিকে টাকা দিতে হবে, ব্যক্তিবাচক হিসাব, আর হচ্ছে দায় হিসাব। নিবন্ধন ফি নামিক হিসাব, ব্যয় হিসাব। কর্মচারী কল্যাণ তহবিল একটি ব্যক্তিবাচক হিসাব, আর দায় হিসাব। সাধারণ সঞ্চিতি ব্যক্তিবাচক হিসাব, আর মালিকানা সত্ত্ব হিসাব। অবচয় আমরা জানি এটা খরচ, নামিক হিসাব, ব্যয় হিসাব। ইজারা সম্পত্তি সম্পত্তিবাচক আর সম্পদ। প্রদত্ত বার্তা আপ্যায়ন খরচ, দুটোই আমার খরচ, তার নামিক হিসাব আর ব্যয় হিসাব। স্থায়ী আমানত এটা আমার সম্পদ, সম্পত্তিবাচক, আর হচ্ছে সম্পদ হিসাব। জীবন বীমা প্রিমিয়াম মালিকের ব্যক্তিগত খরচ, তাই জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, এবং এটা যেহেতু মালিকেরই খরচ, তাই মালিকানা সত্ত্ব হিসাব। শিক্ষানবিশ ভাতা খরচ, তাই নামিক হিসাব আর ব্যয় হিসাব। সমাপনী মজুত পণ্য সম্পত্তিবাচক আর সম্পদ হিসাব। কর অভিকর এটা আমার খরচ, তা নামিক হিসাব আর ব্যয় হিসাব। প্রভিডেন্ট ফান্ড ব্যক্তিবাচক হিসাব এবং দায় হিসাব। ট্রেডমার্ক সম্পত্তিবাচক এবং সম্পত্তি হিসাব। আচ্ছা, এরপরে আর অল্প স্বল্প কিছু দেওয়া আছে এখানে। বই ফেরতটা নামিক হিসাব, আর ওটা ওদিকে ক্রয়টাকে কমিয়ে দিচ্ছে। প্যাটেন্ট ভ্যাট চলতি হিসাব ব্যক্তিবাচক হিসাব। প্যাটেন্ট সম্পত্তিবাচক, আর অফিস সরঞ্জাম সম্পত্তিবাচক এবং সম্পদ। তো এখানে আর কিছু জিনিস দেওয়া আছে, এখানে আমাদের কিছু জিনিস দেওয়া আছে, কিছু লেনদেন দেওয়া আছে, এখান থেকে তোমরা কোনটা কোন হিসাব বের করে নিতে পারবা। তো এই হলো আজকে আমাদের অঙ্ক। এখানে যতগুলো আমি হিসাব দিয়েছি, হিসাবের শ্রেণীবিভাগ দিয়েছি, তোমরা সবাই খুব ভালোভাবে পড়বে। এখানে এগুলো পড়লেই কিন্তু এনাফ, আল্লাহর রহমতে আশা করি কমন পড়ে যাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।